বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের জীবনে এমন কী ঘটেছিল যার জন্য বহু অর্থ ব্যয় করে এই মন্দির প্রতিষ্ঠা করলেন? একদিন মহারাজ স্বপ্ন দেখলেন, এক দেবী মূর্তি তাকে বলছেন, আমি আগুনে পুড়ে যাচ্ছি, আমাকে উদ্ধার কর। আজকে আপনাদের যে মন্দিরের কথা বলবো সেই মন্দিরটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। আজকে জানাবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কিভাবে কুপন সংগ্রহ করবেন, সমস্ত বৃত্তান্ত। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এবং এই মন্দিরের যিনি আরাধ্যা দেবী, তিনি কালো কষ্টি পাথরের মধ্যে খোদিত দুর্গা মূর্তি। কিন্তু দুর্গার যেমন 10 হাত থাকে, মায়ের কিন্তু অষ্টাদশ হাত, অর্থাৎ 18 হাত যুক্তা দেবী মূর্তিটা আছে। মহিষমর্দিনী সিংহবাহিনী, এই রূপটার নাম মহালক্ষ্মী রূপিণী। এবার আসি কীভাবে আসবেন। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে যাওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে বর্ধমান জংশনে। এই জংশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে আপনি চলে আসতে পারেন বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো। অথবা বাসে আসতে চাইলে আপনাকে আলিশা বা নবাবহাট বাস স্ট্যান্ডে নেমে টোটো করে আসতে হবে। সেক্ষেত্রে আপনার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। বর্ধমান স্টেশন থেকে দূরত্বটা অনেকটা কম। আমি এখান থেকে একটু মিষ্টি কিনে নিচ্ছি মায়ের পুজোর জন্য। তাছাড়া মায়ের মন্দিরের বাইরেও অনেক দোকান আছে, ওখানে ডালা বিক্রি হয় মায়ের পুজোর জন্য। এখান থেকে ডালা কিনেও পুজো দিতে পারেন, অথবা বাড়ি থেকে ফুল ফল মিষ্টি সব নিয়ে এসে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্দিরে আছে 2টি প্রবেশপথ। এই দিকের প্রবেশপথটিতে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এখানে রয়েছে চন্দ্রেশ্বর শিব মন্দির ও বাঁ দিকে রয়েছে ইন্দ্রেশ্বর শিব মন্দির। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর কীর্তিচাঁদের 2 পুত্রবধূ এই মন্দির নির্মাণ করেন। এই মন্দির চত্বরে রয়েছে 5টি শিব মন্দির। সামনে প্রবেশপথে রয়েছে 2টি, আর ভেতরে আরও 3টি আছে। চলুন ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দির চত্বরে রয়েছে 2টি নাট মন্দির, যেখানে নবদম্পতির বিবাহ দেওয়া হয় এবং এখানে বসে ভোগ খাওয়ানো হয়। এবার আসুন প্রধান পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনে নিই এই মন্দিরের ইতিহাস। মায়ের আবির্ভাব সম্বন্ধে জানা যায় তখন রাজার আমলে। ওই সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে দেখছেন মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মহাদা প্রতিষ্ঠা করেছিলেন 1702 খ্রিস্টাব্দে। এই মন্দির হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এবং এই মন্দিরের যিনি আরাধ্যা দেবী, তিনি কালো কষ্টি পাথরের মধ্যে খোদিত দুর্গা মূর্তি। কিন্তু দুর্গার যেমন 10 হাত থাকে, মায়ের কিন্তু অষ্টাদশ হাত, অর্থাৎ 18 হাত যুক্তা দেবী মূর্তিটা আছে। মহিষমর্দিনী সিংহবাহিনী, এই রূপটার নাম মহালক্ষ্মী রূপিণী। 1702 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ এই মন্দির প্রতিষ্ঠা করেছিল বলে জানা যায়। তারপর থেকে রাজ পরিবারের বংশ পরম্পরায় এই মন্দিরের সেবা পূজা ভোগ রাগ মন্দির সংস্কার ইত্যাদি সমস্ত কাজ নিজস্ব রাজকোষ থেকেই তত্ত্বাবধান করছেন, খরচ খরচা চালাতেন। তারপর যখন রাজন্যবর্গ উচ্ছেদ হয়ে গেল, জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল, তারপর বর্ধমান মহারাজা এখান থেকে চিরস্তরে আলিপুরে চলে যান। সেই লাস্ট রাজা হচ্ছে স্যার উদয়চাঁদ মহাতাব মহারাজ বাহাদুর। উনি যাওয়ার আগে এই মন্দিরটা সব বর্ধমান আরও যেসব মন্দির আছে, বিশেষ করে এই মন্দিরটা হচ্ছে বর্ধমানবাসীর আরাধ্যা দেবী, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। এই মন্দির দেখভালের জন্যে উনি একটা পাবলিক ট্রাস্ট করে দেন। 1959 16 জুলাই একটি ট্রাস্ট ডিড করেন। সেই ডিডে বর্ধমানবাসী টাউনশিপে বলে যাদের বসবাস, এরকম 5 জন ভালো বিশিষ্ট জনকে দায়িত্ব দেন এবং তাই 5 জনের মধ্যে যিনি এই বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন, তিনি একজন থাকবেন বলে উনি ডিডে মেনশন করেন। আর এই মাতা ঠাকুরানী মন্দিরের যারা বংশানুক্রমে রাজপুরোহিত, তাদের মধ্যে 2 জন থাকবে। এটাই রাজা
আদেশ দেন। একটা দলিল করে রেজিস্ট্রি করে দেন। সেইভাবে আমি একজন প্রতিনিধি হিসেবে মায়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, আমার চেয়ে একজন সিনিয়র আছেন, 2 জন পুলিশ তরফ থেকে আর 5 জন পাবলিক সেক্টর থেকে, মোট 5 মেম্বার্স, 5 জন মেম্বার হুম, ফ্রম পাবলিক সেক্টর ইনক্লুডিং 7 মেম্বার, আমি সহ 7 জন মেম্বার। এই মেম্বাররাই এখন মন্দিরের সেবা পূজা ভোগরাগ এই সমস্ত পরিচালনা করে। তবে রাজা যেমন নিজের কাছ থেকে পয়সা দিয়ে করতেন, এখন আমাদের বর্তমানে ট্রান্সপোর্ট ব্যয়বহুল খরচার জন্য ভক্তের দান নেয়। ভক্তের জন্য পুনায় বক্স আছে, ট্রান্সপোর্টের অফিস আছে, সেখানে যারা মন্দির সংস্কার ভোগ এবং সেবা পূজার জন্য দান করেন, তো আমরা অ্যাকাউন্টসের মাধ্যমে অডিটের মাধ্যমে টাকাগুলো নিই, বিল দিয়ে রসিদ দিয়ে, এবং সেগুলো নিয়ে মায়ের সেবা পূজা হয়। মা যেহেতু দুর্গা, তাই শারদীয়া দুর্গোৎসবই মায়ের যে মূল উৎসব। সেই প্রাচীন প্রথা অনুযায়ী মহালয়ার পরদিন প্রতিবাদে আমাদের মায়ের ঘট আসে, নবরাত্রিকা পুজো হয়। প্রতিবাদ থেকে নবমী পর্যন্ত মায়ের বিশেষ পুজো পাঠ হয়, দশমীর দিন আমাদের ঘট বিসর্জন হয়। আগেই সামনে বাঁকা নদী থেকে মায়ের ঘট আসতেন, কিন্তু বাঁকা নদী কালক্রমে ক্ষয় হয়ে গেছে, এখন ড্রেনে পরিণত হয়ে গেছে। সেই জন্য এখন রাজ পরিবারের যে এখন বিশেষ পুষ্করণী কৃষ্ণসাগর থেকে আমরা মহালয়ার পরদিন ঘটস্থাপন করি, ওখান থেকে জল আনয়ন করে, এবং এই পুজো শেষ হয় নবমীর দিনে। 9টা কুমারীকে আমরা দেবী জ্ঞানে পুজো করে নবরাত্রি পূজা সমাপন করি। মা আমাদের নিত্য ভোগ খান, অন্নভোগ। বেলা 12:30টার সময় মাকে ভোগ নিবেদন করা হয়। মায়ের যা পুরোহিত, সেই পুরোহিতরা মাকে ভোগ ঘরে নিয়ে যান। পূর্ব থালাতে মা ভোগ খান, 5 রকম তরকারি, ভাজা, পায়েস, চাটনি, ডাল, পোলাও, এগুলো নিত্য ভোগ হয়। এবং সেই ভোগ আমরা ভক্তগণকে বিলি করি 50 টাকা কুপনের বিনিময়ে। আর বছরে একদিন আমরা প্রায় 1500-6 লোককে আমরা বিনামূল্যে ভোগ দিই, সেটা হচ্ছে শারদীয়া দুর্গাপুজো নবমীর দিনে। এছাড়া যেসব মানুষ ভক্তরা আসেন বাইরে থেকে, কোনো কারণে যদি তারা সময় এসে পৌঁছতে না পারেন, অর্থাৎ রসিদ সংগ্রহ, কুপন সংগ্রহ করতে না পারেন, হাতে হাতে একটু করে দিয়ে আমরা মায়ের ভোগ বিতরণ করে তাদেরও তুষ্টি করি, আমরা মনে শান্তি পাই। আচ্ছা, এইভাবেই চলে আসছে মায়ের মন্দির। মা হচ্ছে বর্ধমানের অধীশ্বরী দেবী, বর্ধমানবাসী আদ্যা দেবী। এই রাঠের জননী, বঙ্গ জননী, বিশ্ব জননী, দেব জননী, জগৎ জননী। এই মায়ের মহিমা অপার। এই সেই কালের যে প্রাচীন ঐতিহ্য আছে, প্রাচীন গরিমা, আজও সেই প্রথা, সেই গরিমা চলছে। সেই বিধান অনুযায়ী আজও মায়ের সেইভাবে পুজো হয়। যেমন মাকে মাছের ভোগ দেওয়া হতো, এখন আমরা মায়ের মাছের টক দেওয়া হতো। আগেকার দিনে মাগুর মাছ হতো, হুম, এখন হয়তো সবসময় আমরা মাগুর মাছ সংগ্রহ করতে পারি না, কিন্তু মাছের টক একটা বাড়িতে মায়ের জন্য থাকে, দুপুর বাড়িতে। সেই কোথায় চলে আসছে। বর্ধমানের বাসীগণ সকাল থেকে প্রতিটি উৎসবে হাজির হন। এছাড়াও সারা বাংলার বহু লোকেরা আসেন। এটা এখন একটা বিশেষ তীর্থক্ষেত্রে, পর্যটন ক্ষেত্রে পরিণত হয়েছে। বর্ধমানবাসী আরাধ্যা দেবী বলে তিনি সবার মঙ্গল করেন, তাই এনার নাম মা সর্বমঙ্গলা। কুপন দেওয়া হয়। কুপন দিয়ে হয় আমাদের সকাল 6টা থেকেই কুপন দেওয়া হয়, বেলা 10:30টা পর্যন্ত। এই কুপন যারা সংগ্রহ করতে পারেন তাদের ভোগ পায়। বসেও খাওয়ার ব্যবস্থা আছে, নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। 50 টাকায় বসে, আর নিয়ে গেলে ভাঁড় মাছটা করে দেয় বলে আর 10 টাকা বাড়তি লাগে। কিন্তু আমাদের খুব পরিপাটি করে সুন্দর করে বসে খাওয়ানো হয়। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। আমি ট্রাস্টি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষ, মন্দিরের তহবিলদার এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য। ধন্যবাদ। ধন্যবাদ। এটি হলো মূল মন্দির, যেখানে মা বিরাজমান। এই মন্দিরের পাশেই আছে ছোট্ট একটা উদ্যান। এই হলো ভোগঘর, যেখানে মাকে ভোগ নিবেদন করা হয় এবং এখানেই ভোগ রান্না হয়। এখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
এবার আপনাদের মায়ের আবির্ভাবের গল্পটি বলি। বর্ধমানের জমিদার কীর্তিচাঁদ এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মা সর্বমঙ্গলার অষ্টাদশভুজার কোষ্ঠী পাথরের মূর্তিটি প্রায় বহু বছরের পুরনো। প্রায় 350 বছর আগে তপশিলি জাতির বাস ছিল এখানে। তারা মাছ ধরতে গিয়ে এই শিলামূর্তিটি কুড়িয়ে পায়। তারপর এই শিলামূর্তিটিকে প্রস্তরখণ্ড ভেবে তারা এই শিলামূর্তিটি দিয়ে গেরি, গুগলি, ঝিনুক, শামুক এইসব ভাঙত, আর সেই খোসাগুলি এক পাশে জড়ো করে রাখত। চুনুরিরা সেইগুলিকে পুড়িয়ে চুন তৈরি করত। চুনুরিদের সঙ্গে কোনোভাবেই পাথরটি চলে যায় চুন ভাটায় এবং সেই পাথরটিও আগুনে পুড়ে যায়, কিন্তু পাথরটির কোনো ক্ষতি হয়নি। আর সেই রাতেই জমিদার কীর্তিচাঁদ স্বপ্নাদেশ দেখেন এক দেবী তাকে বলছেন, আমি অবহেলায় পড়ে আছি, আগুনে পুড়ে যাচ্ছি, আমাকে উদ্ধার কর। এই স্বপ্নাদেশ পেয়ে জমিদার কীর্তিচাঁদ ঘোড়া ছুটিয়ে চলে গেলেন চুনুরিদের কাছে, কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে 3 জন ব্রাহ্মণ সেই শিলামূর্তিটি নিয়ে চলে গেছেন। তারপর আবারও ছুটে যান ব্রাহ্মণদের কাছে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে ব্রাহ্মণরাও নাকি স্বপ্নাদেশ পেয়েছেন। তাই ব্রাহ্মণরা প্রথমে মূর্তিটি দিতে রাজি হচ্ছিল না। তারপরে কীর্তিচাঁদ তাদের প্রতিশ্রুতি দেন যে তিনি বর্ধমানে দেবীর মন্দির তৈরি করে দেবেন আর সমস্ত পূজার ব্যয়ভার তিনি বহন করবেন এবং সেই সঙ্গে ব্রাহ্মণরাই সেখানে পূজা করবেন। তখন ব্রাহ্মণরা সম্মত হয়ে তা মেনে নেন। তারপর জমিদার মহা সমারোহে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং ওই 3 জন ব্রাহ্মণকে দেন নিত্য পূজার ভার। আর সেই থেকেই সেই ব্রাহ্মণরা বংশ পরম্পরায় সেই পূজা করে আসছে। 12:45 থেকে এখানে ভোগ খাওয়ানো হয়। যদি আপনারা সকাল 10:30টার মধ্যে আসতে পারেন তাহলে কুপন কাটা যাবে, আর যদি তার আগে না আসতে পারেন তাহলে আমি নিচে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে নেবেন, তাহলে কুপন সংগ্রহ করে নিতে পারবেন। কিন্তু অবশ্যই সকাল 9টার আগে ফোন করার চেষ্টা করবেন। মন্দিরের ভেতরে যে নাট মন্দিরটি আছে এখানেই ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আমি বসেছি ভোগ খেতে। মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে, সেই জন্য মাকে এখন ভোগ ঘর থেকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই সকলকে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হবে। ভোগ প্রসাদে ছিল শাক, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, পোলাও, আলু পটলের তরকারি, লাউয়ের তরকারি, চাটনি, পায়েস। মায়ের মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো পর্বে। আজকের মতো টাটা।